কমবে। তো পিএইচ যদি কমে তাহলে অ্যাসিডিটি কী হবে, বেশি হবে না কম হবে? অ্যাসিডিটি বেশি হবে। কীভাবে বললাম? আরে এইচ প্লাস আয়ন বেশি মানে অ্যাসিডিটি বেশি, এইচ প্লাস আয়ন বেশি মানে পিএইচ কম, তাহলে পিএইচ কম হলে আমার অ্যাসিডিটি বেশি। বোঝা গেল? তাহলে চল খাতার মধ্যে লিখে রাখ, লেখ পিএইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, পিএইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আর কিছু লিখতে হবে না, পিএইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। এটা আমি বক্স করে রাখবো, এটাকে আমি বক্স করে রাখলাম, পিএইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। তাহলে অ্যাসিডিটি যত বেশি পিএইচ তত কম, অ্যাসিডিটি যত বেশি পিএইচ আমার তত কম। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। আর খাতার মধ্যে আমি লিখে রেখেছি কি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস। হয়ে গেছে? লিখেছিস? পিএইচ আমার ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। হয়ে গেছে? ক্লিয়ার? তাহলে এইবারে ভাই আমি আমার সলিউশনের মধ্যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমি যদি বার করি না যে এইচ প্লাস আয়নের ভ্যালু কত থেকে কত অবধি হয়, এই পুরো রেঞ্জের ক্যালকুলেশন ক্লাস 11 আছে, ওই ক্যালকুলেশন আমি যাবো না এখন। তাহলে পিএইচ ওয়াইজ আমি একটা স্কেল পাই। কীরকম স্কেল পাই? দেখ বেসিক্যালি আমি পাই হচ্ছে, তাহলে চল খাতায় লেখ, পিএইচ স্কেলের মধ্যেই লিখছি, আমি পাই হচ্ছে এরকম, এটা 0, 0 থেকে স্টার্ট হবে, 7, 7 থেকে হচ্ছে 14, খাতায় 0, 7, 14, 0 থেকে 7 হয়ে 14, এটা হচ্ছে কি বেসিক্যালি এটা হচ্ছে আমার পিএইচ স্কেল, 0 থেকে 7 হয়ে 14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে আমি পাবো। এগুলো ক্লাস 11-এর পার্ট, যদি তোকে ক্লাস 10-এ কত ডিগ্রি সেন্টিগ্রেডে জিজ্ঞেস করবে না, ক্লাস 11 উঠে দেখবো টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু এই স্কেলটা আমার চেঞ্জ হয়ে যাবে, ওটা ক্লাস 11-এর পার্ট। ঠিক আছে? এটা লিখে রেখেছিস? তাহলে স্কেলটা আমি কী পাই বলতে বেসিক্যালি 0 থেকে 14, মানে এটা হচ্ছে পিএইচের ভ্যালু, পিএইচের ভ্যালু হচ্ছে আমি 0 থেকে 14 পাই। আলাদা আলাদা সলিউশনে পিএইচের ভ্যালু আলাদা আলাদা হবে, আলাদা আলাদা অ্যাসিডিক সলিউশনে। তাহলে তুই বল 0 মানে যার পিএইচ 0, সে পিএইচের স্কেল কিন্তু আমার 0 থেকে স্টার্ট হয়, 1 থেকে কিন্তু নয়। তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ পিএইচ, পিএইচের ভ্যালু কত থেকে স্টার্ট হয়ে যায়? 0 থেকে 14, নট কিন্তু 1 থেকে। বুঝতে পারছিস? পিএইচ স্কেল স্টার্ট হবে 0 থেকে 14, 1 থেকে কিন্তু নয়। বোঝা গেছে? আচ্ছা তুই বল পিএইচের ভ্যালু একটা সলিউশনের 2, একটা সলিউশনের পিএইচের ভ্যালু 6.5, কে বেশি অ্যাসিডিক? 2। কেন? এই যে উপরে লিখে রেখেছি পিএইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। একটা সলিউশনের পিএইচ ধর আমার পিএইচ 3.5, আরেকটা ধর 4.75, কার মধ্যে এইচ প্লাস আয়ন বেশি আসে? 3তে এক্স্যাক্টলি। যার পিএইচ কম তার অ্যাসিডিটি বেশি, তার এইচ প্লাস আয়নও বেশি। তাহলে চল এইখানে আমি লিখে রাখছি এর মধ্যে কোনটা কী স্কেল। দেখ বেসিক্যালি যদি আমি 7 যদি কারোর পিএইচ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে নিউট্রাল, 0 হলে আমি কি বলবো? এক্সট্রিমলি অ্যাসিডিক। লেখ খাতায়, 0 হলে এক্সট্রিমলি অ্যাসিডিক, আর 14 হলে কি বলবো? এক্সট্রিমলি বেসিক। 0 আমার কি হচ্ছে? এক্সট্রিমলি অ্যাসিডিক, 7 আমার হচ্ছে নিউট্রাল, আর 14 হচ্ছে আমার এক্সট্রিমলি বেসিক। লিখেছিস? আচ্ছা নিউট্রাল মানে কি বলতো? নিউট্রাল মানে এইচ প্লাস যতটা আছে ওইচ মাইনাসও ততটাই আছে, ওই জন্য আমি নিউট্রাল হয়ে গেছে। বোঝা গেল? এইচ প্লাস যতটা আছে ওইচ মাইনাস ততটাই আছে, ওই জন্য আমার নিউট্রাল হয়ে গেল। ক্লিয়ার? তো যাই হোক, এই হচ্ছে আমার পিএইচ স্কেল, মনে থাকবে? আচ্ছা এবার একটু এর মধ্যে লিখে রাখ এইভাবে অ্যারো দিয়ে লেখ, আমি 0 থেকে 14-এর দিকে যাব। ঠিক আছে? 0 থেকে 14-এর দিকে যাচ্ছি, মানে এই অ্যারোটা আমার কী হয়েছে? পিরিয়ড টেবিলে করতাম এরকম অ্যারো দিয়ে, এটা হচ্ছে আমি যাচ্ছি কোন দিক থেকে? 0 থেকে 14। তাহলে কী হবে? পিএইচ ইনক্রিজ করছে, অ্যাসিডিটি ডিক্রিজ করছে, তাই তো? পিএইচ ইনক্রিজ করছে, অ্যাসিডিটি ডিক্রিজ করছে। বুঝলি? বুঝেছিস? পিএইচ ইনক্রিজ করলে অ্যাসিডিটি ডিক্রিজ করলো, তাই তো ভাই? স্বাভাবিকভাবেই। বোঝা গেছে? আচ্ছা দেখ 0 থেকে 7 এই পার্টটাকে আমি কী বলবো বলতো? অ্যাসিডের জন্য রেঞ্জ, স্বাভাবিকভাবেই এটা হচ্ছে আমার অ্যাসিডের জন্য রেঞ্জ। আর 7 থেকে 14 এই পার্টটাকে আমি বলবো কার জন্য রেঞ্জ? বেসের জন্য রেঞ্জ। আর মাঝখানে নিউট্রাল, বুঝছিস ভাই? 0 থেকে 7 এটা কার হচ্ছে? অ্যাসিডের জন্য রেঞ্জ, তাই না? 7 নিউট্রাল, এই সাইডটা এক্সট্রিমলি অ্যাসিডিক, ওই সাইডটা এক্সট্রিমলি বেসিক। আর 7 থেকে 14 আমার কি হচ্ছে? বেসের জন্য রেঞ্জ। বোঝা গেছে? আচ্ছা এইবারে চল আরেকটা দেখি, পিএইচ যত এদিক থেকে ওদিকে যাচ্ছে আমার অ্যাসিডিটি কমছে, অ্যাসিডিটি কমলে আমার কী হবে? বেসিসিটি বাড়বে না কমবে? অ্যাসিডিটি যদি কমে তাহলে বেসিসিটি বাড়বে না কমবে? বেসিসিটি বাড়বে। ঠিক আছে? তাহলে এটা লিখলে কারণ পিএইচ আমি যদি এদিক থেকে এদিকে যাচ্ছি, পিএইচ বাড়ছে, অ্যাসিডিটি কমবে, বেসিসিটি বাড়বে। বোঝা গেল? তবে আমি মনে রাখবো কি ভাই? 7 থেকে 14 হচ্ছে আমার বেসিসিটি স্কেল, 0 থেকে 7 হচ্ছে আমার অ্যাসিডিটি স্কেল, অ্যাসিডের জন্য স্কেল। বুঝেছিস? এবারে ডিফারেন্ট সলিউশনের পিএইচের ভ্যালু আলাদা আলাদা হয়। যেমন ধর অ্যাসিডগুলোর পিএইচ ভ্যালু আমি কত পাবো বলতো? 0 থেকে 7-এর মধ্যে স্বাভাবিকভাবে পাবো। আর বেসের জন্য আমি কী পাবো? পিএইচ ভ্যালু 7 থেকে 14-এর মধ্যে পাবো। বুঝেছিস?
ধর এইবার তুই একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বল, এই গ্রাফ দেখেই বলবি। ধর তোকে বললাম আমার কাছে দুটো সলিউশন আছে, একটা সলিউশনের পিএইচ হচ্ছে 13, আরেকটা সলিউশনের পিএইচ হচ্ছে 9.5। দুজনের মধ্যে কে বেশি বেসিক? 13 এক্স্যাক্টলি। ঠিক আছে, কার মধ্যে উইচ মাইনাসের কনসেন্ট্রেশন বেশি হবে? 13 স্বাভাবিকভাবে যে বেশি বেসিক তার মধ্যে উইচ মাইনাসের কনসেন্ট্রেশন বেশি হবে। তোর পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসে বা লেখ লেখ রাইট অর্ডার অফ H প্লাস আয়ন কনসেন্ট্রেশন, রাইট অর্ডার অফ H প্লাস আয়ন কনসেন্ট্রেশন, রাইট অর্ডার অফ H প্লাস আয়ন কনসেন্ট্রেশন for three solutions, for three solutions লেখ ক্যাপিটাল A, ক্যাপিটাল A ব্র্যাকেটের মধ্যে লেখ pH equals to 2.75, ক্যাপিটাল A ব্র্যাকেটের মধ্যে pH equals to 2.75, কমা দিয়ে লেখ ক্যাপিটাল B, pH equals to 6.87, pH equals to 6.87, ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে লেখ C, ক্যাপিটাল C, ব্র্যাকেটের মধ্যে লিখবি C এর পরে ব্র্যাকেটের মধ্যে লিখবি pH equals to 4.2। এই তিনজনের H প্লাস আয়নের কনসেন্ট্রেশনের অর্ডার কি হবে বল? এই তিনজনের H প্লাস আয়নের কনসেন্ট্রেশন অর্ডার কি হবে? কার সবচেয়ে বেশি হবে? এ সবচেয়ে বেশি, তাই তো? কেন? কারণ এর পিএইচ সবচেয়ে কম, এর পিএইচ সবচেয়ে কম মানে হচ্ছে এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি, এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি মানে হচ্ছে এর মধ্যে H প্লাস আয়নও বেশি। এরপরে কি হবে? সি, তাই তো? সি এর ভ্যালু কত বলেছে? 4.2। তার মানে এ ভাই মাঝামাঝি, বুঝতেই পারছি। তাহলে হচ্ছে এ গ্রেটার দ্যান সি। আমি অ্যান্সার যখন লিখবো গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করে লিখবো, বারবার বলছি, পিরিয়ড টেবিলেও বলেছিলাম গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করবো। তাহলে এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেছে? এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি হচ্ছে আমার অ্যান্সার। তারপরটা লেখ, নেক্সট কোশ্চেন লেখ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট অ্যাসিডিক? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু কথার মার প্যাচ আছে, এই জন্য এটাকে ভালো করে স্টার মার্ক করে রাখ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট অ্যাসিডিক? চারটে অপশান লেখ। ফার্স্ট অপশান লেখ pH equals to 4, ফার্স্ট অপশান হচ্ছে pH equals to 4, সেকেন্ড অপশান হচ্ছে pH equals to 6, থার্ড অপশান pH equals to 9, ফোর্থ অপশান লেখ pH equals to 3.5। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট অ্যাসিডিক? কোনটা হবে? আচ্ছা এইবারে দেখ, এইটা হচ্ছে কথার মারপ্যাচ। কি আছে তোকে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট অ্যাসিডিক। অ্যাসিডিক জিজ্ঞেস করেছে মানে তোকে খেলতে হবে 0 থেকে 7 রেঞ্জের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছিস? কি বুঝছিস? তোকে আমি কিন্তু বারবার বলবো না, একটু ঠান্ডা করে শোন এদিকে। তোকে বলেছে হুইচ ওয়ান ইজ লিস্ট অ্যাসিডিক। লিস্ট অ্যাসিডিক মানে তোকে অ্যাসিডিক তো জানতে চেয়েছে। কোনো অ্যাসিডিক সলিউশনের পিএইচ আমার 7-এর উপরে হয়ই না, কোনো অ্যাসিডিক সলিউশনের পিএইচ আমার 7-এর উপরে হয় না, হবেই না। নিউট্রালের পরে যারা চলে যাবে ওদের সবাই বেসিক সলিউশন, বুঝতে পেরেছিস? তার মানে তুই এমন কোনো সলিউশন পৃথিবীতে পাবি না যার পিএইচ 8 আবার সে আমার H প্লাস আয়ন দিচ্ছে, এরকম কেউ হয় না। সিমিলার হতে তুই এমন কোনো সলিউশন পাবি না পৃথিবীতে যার পিএইচ 6 আর OH মাইনাস আয়ন ডোনেট করছে। এই জন্য আমি এখানে স্পষ্ট করে লিখেছি যে অ্যাসিডের স্কেল হচ্ছে এইটুকু, বেসের স্কেল হচ্ছে এইটুকু। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। তাহলে এই কোশ্চেন তোকে কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লিস্ট অ্যাসিডিক। তার মানে ও আলটিমেটলি দিনের শেষে অ্যাসিডিকই হবে। তার মানে আমি ওর থেকে H প্লাস পাবো। যদি আমার 7 ক্রস করে 14-এর দিকে যায়, ও আমার অ্যাসিডিক থাকবে না, ও আমার বেসিক হয়ে যাবে, সোজা কথা। তাহলে এইবারে বল কোনটা হবে অ্যান্সার? 6, বুঝতে পেরেছিস? তাহলে এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, তো কিন্তু 8 দেখে অ্যান্সার দিতে হবে না। তাহলে এটার অ্যান্সার কী হলো? আমার পিএইচ হচ্ছে 6, যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যাসিডিক। কারণ কি অ্যাসিডিক মানে আমার এই স্কেলের মধ্যে খেলতে হবে, ওখানে গেলে আমার হবে না। সিমিলার কোশ্চেন তোকে যদি বলতো বলতেই পারে বেসিক কোনটা হবে, তাহলে বেসিক বললে আমি এই রেঞ্জের মধ্যে খেলবো, এখানে আমি যাবো না, বুঝেছিস? বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার অ্যাসিডিটি আর বেসিসিটির কনসেপ্ট ইন টার্মস অফ পিএইচ।
তার মানে আলাদা আলাদা সলিউশনের আমার কী হয় বলতে আলাদা আলাদা পিএইচ পাই, কোন কোন সলিউশনের আমি পিএইচ কত কত পাই সেগুলো আমি কিছু কিছু মনে রাখবো। এবারে যে সলিউশনের পিএইচ যত যত হয় 0 থেকে 14 উপর ডিপেন্ড করে একটা ইন্ডিকেটার হয়, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটার। ইউনিভার্সাল ইন্ডিকেটার কি বেসিক্যালি, ধর আমার কাছে পরপর 10টা কন্টেনারে 10টা আলাদা আলাদা সলিউশন আছে, তো 10 জনের আলাদা আলাদা পিএইচের ভ্যালু, 10 জনের ধর আলাদা আলাদা পিএইচ ভ্যালু, মানে ধর কেউ অ্যাসিডিক কেউ ধর বেসিক, সবার ধর পিএইচের ভ্যালু আলাদা। পিএইচের ভ্যালু আলাদা হলে আমার কাছে এমন একটা কমন ইন্ডিকেটার আছে না, ইউনিভার্সাল ইন্ডিকেটার, তার একটা কাগজ আছে, ঠিক আছে, কাগজটার কালার একটা নর্মাল থাকে, নর্মালি ইয়েলো কালারের থাকে, অরেঞ্জ টাইপের ওরকম। এই কালারের মধ্যে তুই যদি পিএইচ ওয়াইজ এই পেপারটার আমার কালার চেঞ্জ হয়, পিএইচ ওয়াইজ আমার এই পেপারটার কালার চেঞ্জ হয়, একটু ব্যাকটা সরাতো, পিএইচ ওয়াইজ আমার কী হয় এই পেপারটার কালার চেঞ্জ হয়, পিএইচ ওয়াইজ আমার হচ্ছে এই পেপারটার কালার চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে বইয়ের মধ্যে একটু দেখ এবার, পিএইচ ওয়াইজ আমার এই পেপারটার কালার চেঞ্জ হয়, পিএইচ ওয়াইজ আমার এই পেপারটার কালার চেঞ্জ হয়, ঠিক আছে। মানে ধর আমি ধর এমন কোনো সলিউশনের মধ্যে ধর এই পেপারটাকে ডোবালাম, বা ধর ওই সলিউশন থেকে এক ড্রপ তুলে আমি ওই পেপারটার মধ্যে দিলাম, তার পিএইচ যদি 1 হয় ওই সলিউশনটার, তাহলে কালারটা আমার কী হয়ে যাবে বলতো, পিএইচ 1-এর সাথে অ্যাসোসিয়েটেড একটা কালার হয়ে যাবে। ধর আমি পিএইচ 14 দিলাম, কোনো একটা সলিউশনে আমার পিএইচ 14 ছিল, আমি ধর ওখান থেকে এক ড্রপ তুলে ওই পেপারটার মধ্যে দিলাম, যেটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটার বলে ওটাকে, ঠিক আছে। কী হয় বলতো, ওর কালার আমার চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওই পেপারটা আমার অনেক রকমের কালার চেঞ্জ শো করতে পারে, ওই পেপারটা আমার অনেক রকমের কালার চেঞ্জ শো করতে পারে, কারণ কি ওই পেপারের মধ্যে অনেক কিছু পেস্ট করা আছে, অনেক কিছু কেমিক্যাল ওর মধ্যে আছে, সেগুলো আমার তো এখনকার পার্ট নয়, বুঝতে পেরেছিস। তাহলে বইয়ের মধ্যে দেখ কোথায় আছে এই জিনিসটা, ফিগার 3.2 বার কর, ফিগার 3.2, ফিগার 3.2 দেখা যাচ্ছে, দেখ কালার চেঞ্জেস ইন দ্য ইউনিভার্সাল ইন্ডিকেটার ফর ডিফারেন্ট পিএইচ ভ্যালু। আমাকে তোকে ভ্যালু মনে রাখতে হবে না, জাস্ট তোকে একটা আইডিয়া দিয়েছে। দেখ 0 থেকে 14 ওই রেঞ্জের মধ্যে দেখ আলাদা আলাদা পিএইচ দেখতে পাচ্ছিস, তো আলাদা আলাদা ভ্যালু হচ্ছে বেসিক্যালি, আলাদা আলাদা পিএইচ আলাদা আলাদা ভ্যালু দেখতে পাচ্ছিস, জাস্ট একটা রেঞ্জ দেওয়া আছে আর ইন্ডিকেটার, এইটা হচ্ছে দেখ ইউনিভার্সাল ইন্ডিকেটার, এই দেখ এইটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটারের, আমি তোকে একটা স্ট্রিপ তোকে দেখাচ্ছি, এই দেখ এখানে 1-এ কী কালার, দেখ 7 অবধি কী কালার সব দেওয়া আছে, এখানে গেলাম দেখ 8 থেকে 14 প্রত্যেকটা দেখ আলাদা আলাদা কালার দেওয়া আছে, দেখেছিস, দেখতে পাচ্ছিস প্রত্যেকটা আলাদা কালার, উপরে দেখ পিএইচ লেখা আছে, দেখা যাচ্ছে স্মল পি ক্যাপিটাল এইচ লেখা আছে। এইবারে দেখ এইটা হচ্ছে আমার ইউনিভার্সাল, মানে এইটা হচ্ছে আমার ওই ইউনিভার্সাল ইন্ডিকেটারের, এটা হচ্ছে পেপারটার কালার। এটাকে তুই ছিঁড়ে ধর ওই যে বললাম 10টা সলিউশন তোর কাছে আছে, ওখান থেকে তুই এক ড্রপ করে তোল, এর উপরে দে, পিএইচ যা হবে এই পেপারটার কালার ওইটাই চেঞ্জ হয়ে যাবে। যদি আমার পিএইচ হয় হচ্ছে 6, সাপোজ হলো আমার 1, তাহলে আমি এটা পিঙ্ক কালার হয়ে যাবে এই পেপারটা, ঠিক আছে। সাপোজ আমার পিএইচ হলো হচ্ছে ধর 12, তাহলে এই 12-এর করেসপন্ডিং কালার হয়ে যাবে, একদম এই কালারে হয়ে যাবে, বোঝা গেল। তার মানে এইভাবে আমি কালারটা বুঝতে পারি, মানে পিএইচ বোঝা যায় কোন ইন্ডিকেটারের, সরি কোন সলিউশনের পিএইচ কোন রেঞ্জের মধ্যে থাকছে, বোঝা গেছে, ক্লিয়ার। এটা হচ্ছে আমার ইউনিভার্সাল ইন্ডিকেটার। তাহলে চল এবার মার্ক করবো হচ্ছে বইয়ের মধ্যে ইউনিভার্সাল ইন্ডিকেটার মার্ক করেছিস, ওই যে রেঞ্জটা জাস্ট আমি তোকে মার্ক করলাম। আচ্ছা এর মধ্যে দেখ এবার ফিগার 3.1 দ্য পিএইচ স্কেল, ফিগার 3.1 দ্য পিএইচ স্কেল, তোকে পরীক্ষাতে পিএইচ স্কেল আঁকতে দেবে না, এরকম এসব বোকা বোকা কোশ্চেন করে না, 0 থেকে 14। আচ্ছা তারপরে দেখ 3টে বুলেট পয়েন্ট দেওয়া আছে না, ফার্স্ট বুলেট পয়েন্টটা মার্ক কর, দ্য নাম্বার 7 অন দ্য পিএইচ স্কেল রিপ্রেজেন্টস দ্য নিউট্রালিটি অফ দ্য সলিউশন, মার্ক করেছিস। তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে হোয়াট ডাজ নাম্বার 7 রিপ্রেজেন্টস, ঠিক আছে, বলবি না ভাই মহেন্দ্র সিং ধোনি, 7 ফর মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, থালা ফর এ রিজন। এনে চল পরেরটা বুলেট পয়েন্ট, নাম্বারস লেস দ্যান পিএইচ 7 দ্যাট ইজ 654 ইন্ডিকেট দ্যাট অ্যাসিডিক নেচার ইজ ইনক্রিজিং অ্যাজ দ্য নাম্বার ডিক্রিজেস, এই তো বললাম ভাই, এটাই তো লিখেছি, পিএইচ ইনভার্স প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, বোঝা গেছে। তারপরে দেখ 3 নাম্বারটা, নাম্বারস গ্রেটার দেন 7 দ্যাট ইজ 8, 9, 10 so the alkalinity increases as the number increases, হয়েছে, মার্ক করেছিস 3টে। চল তারপরে দেখ ইউনিভার্সাল ইন্ডিকেটার লেখা আছে বক্সের মধ্যে, কিছু পড়বো না ওখান থেকে। তারপরে দেখ ইউনিভার্সাল ইন্ডিকেটারের বক্সের নিচে একটা প্যারায় লেখা আছে না, ফর এক্সাম্পল ইউনিভার্সাল ইন্ডিকেটার প্রডিউসেস গ্রিন কালার ইন আ নিউট্রাল সলিউশন দ্যাট ইজ হোয়েন পিএইচ 7 ইট চেঞ্জেস অন এ বেসিক সলিউশন প্রোগ্রেসিভলি সামথিং সামথিং, তার মানে বলেছে কি আলাদা আলাদা পিএইচে আলাদা আলাদা কালার শো করে, এটা পড়তে হবে না এখান থেকে, তোকে কিচ্ছু মুখস্থ করতে হবে না কোন পিএইচে কী কালার দেবে। তারপরে দেখা যাচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ, এর মধ্যে কিছু কিছু জিনিস আমার মুখস্থ করতে হবে। ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ, 1 নম্বর পয়েন্ট মার্ক কর, দেখ 1 নম্বর পয়েন্টে কোনটা মার্ক করবি, আওয়ার বডি ওয়ার্কস উইদিন আ ন্যারো পিএইচ রেঞ্জ অফ 7 to 7.8, এটা মার্ক কর। তোর বায়োলজিক্যাল বডি কত থেকে কত পিএইচ রেঞ্জের মধ্যে কাজ করে, 7 থেকে 7.8, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, ইফ পিএইচ ইজ লেস দ্যান 5.6 অফ রেইন ওয়াটার, মার্ক করছিস,
ইট ইজ সেড টু বি অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন তুই এর আগে পড়েছিলি কোথায় একটা, পড়েছিলি না? তাজমহলের পাথর ইয়ে হয়ে যাচ্ছে, মনুমেন্টটা ইয়ে হয়ে যাচ্ছে ভাই। তো এটা হচ্ছে পিএইচ কত হবে, 5.6 থেকে কম, ঠিক আছে? অ্যাসিড রেনের আমার ওয়াটারটার পিএইচ কত হতে হবে, 5.6 থেকে কম। ক্লিয়ার? মার্ক করেছিস? খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখ লেখা আছে দিস ওয়াটার কন্টেন্স, মার্ক কর, অ্যাসিডস লাইক সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কার্বনিক অ্যাসিড। মার্ক করেছিস? হয়েছে? তারপরে একদম লাস্ট লাইনটা দেখ, অ্যাসিড রেন রিডিউসেস ফার্টিলিটি অফ সয়েল, ডিস্ট্রয়েস মেরিন লাইফ অ্যান্ড কসেস ড্যামেজ টু মনুমেন্টস। তুই এর আগে এই লাস্ট লাইনটা পড়েছিলি, কিন্তু এখন দেখলি পিএইচটাও আমার কত হয়, বোঝা গেছে? পরে হচ্ছে চলে যাবি 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টের লাস্ট লাইনটা দেখ, টু গেট রিড অফ দিস অ্যান্টাসিডস লাইক মিল্ক অফ ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ইজ ইউজড টু অ্যাডজাস্ট দ্য পিএইচ। তার মানে ওই অ্যান্টাসিডের মধ্যে কাকে ইউজ করি, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। কিছুক্ষণ আগে মার্ক করেছিলাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, আর একটা নাম কি, মিল্ক অফ ম্যাগনেশিয়া, মার্ক করে রাখ, মিল্ক অফ ম্যাগনেশিয়া। হয়ে গেছে? খুব ভালো কথা। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে দেখ লেখা আছে 3 নম্বর লাইনটা, হোয়েন দ্য পিএইচ ফলস টু 5.5 টুথ ডিকে স্টার্টস। মার্ক করেছিস? তো দাঁতে ক্যাভিটি কখন স্টার্ট হবে, যদি পিএইচ 5.5-এ চলে যায়? কি বলবো বল? ওই তো বললাম তো, হোয়েন দ্য পিএইচ ফলস টু 5.5 টুথ দিকে স্টার্টস, ঠিক আছে? আচ্ছা, তারপর মার্ক কর, টুথ এনামেল ক্যালসিয়াম ফসফেট ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি। টুথ এনামেল ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি, এটা তো জেনারেল নলেজেরও কোশ্চেন, ঠিক আছে? হার্ডেস্ট সাবস্টেন্স কোনটা, টুথ এনামেল। কোন কম্পোজিশন থাকে আমরা, কোন কম্পাউন্ড থাকে, ক্যালসিয়াম ফসফেট, ভালো করে মার্ক করাটা। তার মানে তোর বডির মধ্যে যে হার্ডেস্ট পার্ট সেটা কোন কম্পাউন্ড, ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? দাঁত বেসিক্যালি। যাই হোক, চল তারপরেরটা দেখ, লাস্টের দিকে একটা লাইন আছে না, দ্য স্যালাইভা প্রডিউসড বাই স্যালাইভারি গ্ল্যান্ডস ইজ হাইলি অ্যালকালাইন, স্লাইটলি অ্যালকালাইন, সরি মার্ক কর, স্যালাইভা প্রডিউসড বাই স্যালাইভারি গ্ল্যান্ডস ইজ স্লাইটলি অ্যালকালাইন। স্যালাইভা প্রডিউসড বাই স্যালাইভারি গ্ল্যান্ডস ইজ স্লাইটলি অ্যালকালাইন, মার্ক করেছিস? হয়েছে? তারপর দেখ লেখা আছে ইট হেল্পস টু ইনক্রিজ দ্য পিএইচ, অবশ্যই পিএইচ বাড়িয়ে দেবে টু সাম এক্সটেন্ট, বাট টুথপেস্ট ইজ ইউজ টু নিউট্রালাইজ এক্সেস অ্যাসিড ইন দ্য মাউথ। এই জন্য তুই যে কোনো টুথপেস্টের ইনগ্রেডিয়েন্ট দেখবি ওর মধ্যে অ্যাসিড আছে, বাড়িয়ে দেখবি টুথপেস্টের ইনগ্রেডিয়েন্ট ওর মধ্যে অ্যাসিড পাবি কিছু, ঠিক আছে? লাস্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, দেখ লেখা আছে কি, বি স্টিংস লিভস অ্যাসিড ইন দ্য বডি। তোকে ওই পিঁপড়ে কামড়ালে বা বলতা কামড়ালে বা ভীমরুল কামড়ালে, কামড়েছে ভীমরুল কখনো? হ্যাঁ, ভীমরুলও কামড়েছে। বি স্টিংস লিভস অ্যাসিড ইন দ্য বডি, মানে তোকে বলতা ভীমরুল বা পিঁপড়ে কামড়ালে কী হবে বলতো, জ্বালা করে, মানে অ্যাসিড ছেড়েছে তোর মধ্যে, ঠিক আছে? কোন কোন অ্যাসিড সেগুলো আর এখানে লেখা নেই, সেগুলো কোথায় লেখা আছে বলতো? ওই অ্যাসিডের শুরুর দিকে লেখা ছিল না, কোথায়টা লেখা ছিল, কোথায় বলতো? দেখ 3.2-তে চলে যা, 3.2, ঠিকই বলেছি, ফর্মিক অ্যাসিডই। 3.2-তে ওই সাম ন্যাচারালি অকারিং অ্যাসিডস আছে না, 3.2-তে সাম ন্যাচারালি অকারিং অ্যাসিডস, ওর মধ্যে দেখ ফর্মিক অ্যাসিডটা ছিল, স্টিংস অফ বিজ, আমি বলেছিলাম এটা চাইলে পড়তে বলেছিলাম এটা, তাই না? আচ্ছা চলে যা, আবার লাস্টে চলে যা যেখানে ছিলাম। Bee stings leaves formic acid in the body basically. If baking soda, a base, is applied on the stung area, it gives relief. তার মানে বাড়িতে বলতা কামড়ালে বেকিং সোডা লাগাতে পারিস, লাগিয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে? ভীমরুল যদি কামড়ায় তোকে, তুই বেকিং সোডা লাগিয়ে তুই ইনস্ট্যান্ট রিলিফ হয়তো কিছুটা পাবি, তোকে ডাক্তারখানায় যেতে হবে, ঠিক আছে? কারণ 5-6টা ভীমরুল কামড়ালে তোর মুখ যাবে ফুলে, ভাই তুই মরে যেতে পারিস সিম্পলি। তোকে যদি 5-6টা বলতা ভীমরুল কামড়ায় না, আমার একটা বন্ধুর কামড়েছিল, তুই চিনতে পারছি না তারপর, ঠিক আছে? 5-6টা ভীমরুল কামড়েছে। ভীমরুল মানে কি, বাড়িতে কি জিজ্ঞেস করিস ভীমরুল মানে কি? ইংলিশ আমি জানি না ভাই ভীমরুলের, গুগলে সার্চ করি ভীমরুল মানে দেখিয়ে দেবে, ইংলিশ কি ভীমরুলের আমি জানি না, ঠিক আছে? তো ভীমরুল কামড়ালে বলতার আরও বড় ভাই, ঠিক আছে? তো বেসিক্যালি ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, এমন অবস্থা হয়ে গেছিলো, মুখে কামড়েছে 5টা ভীমরুল, মুখ ফুলে গেছে, চেনা যাচ্ছে না, দেখতে পাচ্ছে না চোখে কিছু, চোখ গেছে ঢেকে, চারপাশ থেকে এত ভাই ফুলে গেছে মুখ, বুঝতে পেরেছিস? ওই জন্য ভীমরুল, মৌমাছি, বলতা এদের সাথে পাকামো না করাই ভালো। মৌচাক ধর আছে, তুই মৌচাকে ঢিল ছুঁড়ে মারলি, আগুন জ্বালালি, ঠিক আছে? এবার যারা ধর মধু কালেক্ট করে তারা প্রফেশনাল, তারা পারে কীভাবে করতে হয়। তুই পাকামো মেরে ধর তোর বাড়ি যারা বলতা ঘুরে বেড়াচ্ছে, বলতার পাশে ধর গেলি, ইনফ্যাক্ট তুই যদি নর্মাল থাকিস কিচ্ছু করবে না, ধর এই ঘরে সাপোজ একটা বলতে আসতেই পারে, বলতে কিন্তু তোকে কিচ্ছু করবে না, তোকে এমনি এসে কোনোদিনও কামড়াবে না। তুই যদি ওকে মারতে যাস তখনও কামড়াবে,
তুই বলতাকে এক কাজ করবি, যদি এই ঘরের মধ্যে বলতে এসছে এর আগে, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই, তুই সিম্পলি জানলা খুলে দিলাম ও বেরিয়ে চলে গেল। কিন্তু যদি বলতার যদি পিছনে লাগিস তখনও তোকে এবার ওকে অ্যাটাক করবে সিম্পলি। সিমিলার হতে যে কোনো জিনিস, তোর ভীমরুল আসতে পারে ঘরের মধ্যে, কোনো অসুবিধা নেই, আসতেই পারে। তুই যদি ভয় না পেয়ে ওকে যাওয়ার একটা জায়গা করে দিস, দরজাটা খুলে দিলি, জানলা খুলে দিলে চলে গেল। যদি ভীমরুলকে ধরতে যাস, মারতে যাস, তাহলে কিন্তু আবার গন্ডগোলটা হবে। তুই ধর ওর দিকে চটি ছুঁড়ে মারলি, জুতো ছুঁড়ে মারলি, লাগলো না ধর, বা ধর হালকা লেগেছে, বেঁচে আছে, ঠিক আছে, এবারে কিন্তু তোর উপরে অ্যাটাকটা করবে স্বাভাবিকভাবেই, যে কোনো জিনিস তাই। কুকুর ধর রাস্তায়, আচ্ছা কুকুরের ব্যাপারটা আলাদা, ছাড়, ওটা বলছি না, ঠিক আছে। এই হচ্ছে তাহলে আমার অ্যাসিড আর বেসের পার্ট। পরের ক্লাসে আমি তুই পড়বো যে সল্টের পার্টটা একটু কমপ্লেক্স আছে, কারণ সল্ট থেকে কোশ্চেনও প্রচুর আসে, সল্টের পার্টটা একটু কমপ্লেক্সও আছে, কারণ সল্ট থেকে আবার তোকে কিছু জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এত অবধি, সল্ট আমি তুই পরের ক্লাসে পড়বো, সল্ট হচ্ছে আমি তুই পড়বো পরের ক্লাসে। সল্টের মধ্যে কী কী পড়ে আসবি শোন, তাই বলে কিছু পড়ে আসবি, আর রিডিং দিয়ে আসবি। কী রিডিং দিয়ে আসবি? সল্ট বার কর, একবার রিডিং দিয়ে আসবি। সল্টের মধ্যে রিডিং দিয়ে আসবি হচ্ছে 3.5 এর মধ্যে দেখ, পার্শিয়াল রিপ্লেসমেন্ট, কমপ্লিট রিপ্লেসমেন্ট, আয়নিক ডেফিনেশন। 3.5.1 এর মধ্যে ক্লাসিফিকেশন অফ সল্ট, এই যে কটা আছে 6টা, এর মধ্যে 1, 2, 3, এই 3টে তুই রিডিং দিয়ে আসবি। ক্লাসিফিকেশন অফ সল্টের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। ডাবল সল্ট, মিক্স সল্ট, কমপ্লেক্স সল্ট আমাদের সিলেবাসে নেই। এখানে মনে লেখা আছে না আউট অফ সিলেবাস, ওটা আমাদের সিলেবাসে নেই। এই বছরের বোর্ড এক্সামের সিলেবাসে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, বোর্ড এক্সামের এবছর অফিসিয়াল সিলেবাসটা। 3.5.2 অফিসিয়াল মেথড অফ প্রিপারেশন, এর মধ্যে প্রত্যেকটা আমার বোর্ড এক্সামে আছে এই বছর, প্রতিটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা আছে। ইনফ্যাক্ট 3 নাম্বারটা ডিকম্পোজিশন আইসিএসসি 2023তেই এসছে। একবার রিডিং দিয়ে আসবি, পরের দিন বুঝবো যেটুকু বোঝার। তারপরে দেখা যাচ্ছে সলিবিলিটি অফ সল্ট, দেখতে পাচ্ছিস তো, আমি রিডিং দিয়ে আসতে বলছি, পরের দিন আবার মার্ক করবো। সলিবিলিটি অফ সল্ট আছে না দুখানা ভাই প্যারা, কোন সল্ট কোন এক্সেপশন আমাকে তোকে মনে রাখতে হবে, ওটা আমার কিছু করার নেই, মনে রাখবো, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে প্রিপারেশন অফ ইনসলিবল সল্ট, ওর মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3.5.3 ল্যাবরেটরি প্রিপারেশন অফ সাম সল্টস, ওর মধ্যে 1 নাম্বার দেখ আয়রন 3 ক্লোরাইড, দেখতে পাচ্ছিস, প্রসিডিওর লাগবে না, ফিগার টিগার আমার লাগবে না। 2 নাম্বার জিঙ্ক সালফেট অ্যান্ড আয়রন 2 সালফেট। 3 নাম্বার লেড ক্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট। 4 নাম্বার হচ্ছে প্রিপারেশন অফ অ্যান অ্যাসিড সল্ট সোডিয়াম বাইকার্বনেট। 5 নাম্বার নিউট্রালাইজেশন। আর 6 নাম্বার হচ্ছে প্রিপারেশন অফ কপার 2 সালফেট আর ব্লু ভিট্রিয়াল, ঠিক আছে। আর 7 নাম্বার হবে প্রিপারেশন অফ সোডিয়াম সালফেট ক্রিস্টালস। এই সব কটা তোর এই বছরের সিলেবাসে আবার ফিরে এসছে, ঠিক আছে। তো এইগুলো একটু রিডিং দিয়ে আসবি, পরের দিন এখান থেকে পড়বো, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আর তারপরে দেখ আছে না 3C প্রপার্টিজ অফ সল্টস, দেখতে পাচ্ছি প্রপার্টিজ অফ সল্ট, তারপরে চলে যা পাতা উল্টে 3C প্রপার্টিজ অফ সল্টস, সল্টের পরে 3C প্রপার্টিজ অফ সল্টস। এটা আর আমাদের সিলেবাসে এখন নেই, এটা আগে ছিল, তাও এখান থেকে স্কুলে কোশ্চেন কিছু কিছু দেখেছি কী কী কোশ্চেন করে, যা সেটা পড়লে তুই নিজেই পারবি। সেটা হচ্ছে দেখ তো ওর মধ্যে রোমান লেটার 6 এফ্লোরেসেন্স, কোথাও দেখতে পাচ্ছিস রোমান লেটার 6 এফ্লোরেসেন্সের ডেফিনেশনটা মার্ক কর। এগুলো তোর ক্লাস 9-এ হয়তো ছিল, এফ্লোরেসেন্স ছিল না, এফ্লোরেসেন্স এক্স্যাক্টলি ছিল ক্লাস 9-এ এফ্লোরেসেন্স। এটা আগের সিলেবাসে ক্লাস 10-এ ছিল, 2018-এ তো সিলেবাস চেঞ্জ হয়েছে, তার আগে ছিল এটা, ঠিক আছে। এফ্লোরেসেন্স মার্ক কর। তারপরে দেখ এক্সাম্পল অফ এফ্লোরেসেন্ট সাবস্টেন্স, ফার্স্ট এডটা ওয়াশিং সোডা, এটা ক্লাস 9-এরই পার্ট এখন, তুই ক্লাস 9-এ পড়েছিস এটা। আর দেখ তারপরে রোমান লেটার 8 দেখ কোথায় আছে, ডেলিকোসেন্স আছে না, ডেলিকোসেন্স, রোমান লেটারে ডেলিকোসেন্ট সাবস্টেন্সেস। তাই এই 3টে তুই চাইলে পড়ে রাখিস স্কুলের জন্য, বোর্ডে আর আসে না এটা, ঠিক আছে। ডেলিকোসেন্ট বোঝা গেল। আর এক্সাম্পল অফ ডেলিকোসেন্ট সাবস্টেন্স যে কটা আছে তার মধ্যে যে কোনো একটা, ফেরিক ক্লোরাইডটা বেটার, কেন ফেরিক ক্লোরাইডের প্রিপারেশন আমার তো সিলেবাসে আছে, ক্লিয়ার, বুঝলি। আচ্ছা তারপরের পেজে চলে যা, লাস্ট পেজ দেখ ড্রাইং অ্যান্ড ডিহাইড্রেটিং এজেন্ট, এটাও ক্লাস 9-এ ছিল না, ড্রাইং অ্যান্ড, এগুলো এখন ক্লাস 9-এ চলে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এই বইয়ের মধ্যে কেন দিয়েছে, দেওয়া উচিত ছিল না, কেন দিয়েছে জানি না ভাই, কেন দিয়েছে, সিলেবাসে নেই এখন আর। ড্রাইং অ্যান্ড ডিহাইড্রেটিং এজেন্টে কী পড়বি, ডিফারেন্স, ফার্স্ট দুটো পড়লেই হবে, ঠিক আছে, ফার্স্ট দুটো পড়লেই হবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে পরের ক্লাসে কিন্তু আমি পরীক্ষাতে সল্ট থেকে কিছু দেবো না, সল্ট আমি পড়াইনি, সল্ট পরের ক্লাসে পড়বো, আমি তোকে জাস্ট এখানে মার্ক করলাম, পড়ে আসতে পারিস একবার,
পরের ক্লাসে আমার সিলেবাস কি পরীক্ষার অ্যাসিড প্লাস বেস, আর কিছু থাকবে না, অ্যাসিড আর বেস, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি তুই সল্ট শেষ করবো, অ্যাসিড বেস সল্ট শেষ হবে, তারপরে স্টার্ট করবো হচ্ছে ইলেকট্রোলাইসিস ইন টার্মস অফ ক্লাস 11 অ্যাকচুয়ালি, ঠিক আছে। চল তাহলে দেখা হচ্ছে পরের দিন।